কেউ জমি জমা সব বিক্রি করেছেন, কেউ বন্ধক রেখেছেন, বিক্রি করেছেন সোনাদানা ও গবাদি পশু। আবার কেউ ঋণ করে টাকা জোগাড় করেছিলেন মালয়েশিয়া যেতে। অনুমোদন ও ভিসা হওয়ার পরও সেই স্বপ্ন ভেঙেছে কয়েক হাজার বাংলাদেশি কর্মীর। প্রায় 6 মাস পার হয়ে গেলেও এ সকল প্রবাসীরা টাকা এবং পাসপোর্ট কোনোটাই ফেরত পাননি। মাহমুদ রুবেলের প্রতিবেদন বিস্তারিত, ক্যামেরায় ছিলেন মোর্শেদ আলম। আমার 5 মাসের একটা বাচ্চা আছে, দুধের জন্য হাহা করে। দালালের কাছে বলছি আমার 2000 টাকা দাও, আমার বাচ্চার আমি দুধ কিনে খাওয়াই। 5 মাসের সন্তানকে দুধ কিনে দিতে না পারার আক্ষেপে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মালয়েশিয়ায় যেতে না পারা ঝিনাইদহের শৈলকুপার আব্বাস আলী। স্বপ্ন ছিল বিদেশে গিয়ে পরিবারের সচ্ছলতা ফিরিয়ে সব কষ্ট দূর করবেন, কিন্তু হলো তার উল্টোটা। ঋণের টাকা শোধ দিতে না পেরে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন গত 6 মাস। আমি আমার মায়ের জমি বেচছি, ঠিক আছে, আমার জমি বিক্রি করছি, বাড়ির আসবাবপত্র বেচছি, আমার শখের মোটরসাইকেল বেচছি, ফ্রিজ বেচছি, আসবাবপত্র বেচছি। তারপরে এখনো পথে পথে ঘুরতেছি। আমার কিস্তিওয়ালারা আসলে মনে করেন মা বউ বাচ্চা কাচ্চা থেকেই অন্যের বাড়িতে পলায় থাকতে হয়। এমন পরিস্থিতি শুধু আব্বাস আলীর নয়, সহায় সম্বল সব বিক্রি করে ও ঋণ নিয়ে প্রায় 6.5 লাখ টাকা দালালের হাতে তুলে দিয়েছিলেন ময়মনসিংহের আবু বকর। বর্তমানে রিকশা চালিয়ে সংসার চালাচ্ছেন তিনি। টাকাগুলো ভাই অনেক ঋণ করছি ভাই, সুদে আনছি, ধানের উপরে জমির উপরে তো টাকা আনছি, আইনা দিছি, এখন দেশে যাই পারি নাই, বাড়ি ঘর তালা দিয়ে দিচ্ছে ঋণদাররা। আমি নিজেও বাড়ি যাই পারি নাই 1 বছর ধরে, পলাতক আছি বর্তমানে। এখন আমি ভাই সাভারে থাকি, মাঝে মাঝে 1-2 দিন পর একটু গাড়ি চালাই, আর কিছু করি না। আর মা বাপ দেশে, ওরা খুব অত্যাচারের মধ্যে আছে। কথা হয় বাগেরহাটের আসলাম মুন্সি ও বগুড়ার মোহাম্মদ ইউসুফের সাথে। তাদের চিত্রও একই। এখন তো স্যার আমি তো দেশেও যাইতে পারতেছি না, আর ডেলির দিন রুজি কর্ম করে তো এই মানুষের দিন আমি দিতে পারবো না কখনো। 2টা গরু আসিল, এক পাওনাদারওয়ালা নিয়ে গেছে, আর তো পাওনাদারওয়ালা আর কি নেবে। বাড়িতে আমার যাওয়ার মতো করে খাওয়ার মতো কোনো পরিস্থিতি নেই। টাকার টেনশনে আমার বাপ মা দুইজনেই শেষ, আর মৃত্যুর শয্যায় আর কি। এ বিষয় নিয়ে কথা বলেন অভিবাসন বিশেষজ্ঞ আসিফ মনির। তিনি বলেন, মালয়েশিয়ায় যেতে না পারা এই 18,000 কর্মীদের প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের ওয়েলফেয়ার বোর্ড থেকে সহযোগিতা করার উদ্যোগ নিতে হবে। সেই সাথে মালয়েশিয়ায় কর্মী নেওয়া শুরু করলে অগ্রাধিকার ভিত্তিতে তাদের পাঠানোর ব্যবস্থাও করতে হবে। মালয়েশিয়ার শ্রম বাজেটটা যদি খুলতে সময় লাগে, তাহলে আপাতত যেটা গভর্নমেন্ট করতে পারে যে ওয়েজ অ্যান্ড ওয়েলফেয়ার বোর্ডে যে কল্যাণ তহবিলের টাকাটা থাকে, সেখান থেকে মানবিক খাতিরে এই 18,000 মানুষের জন্য কিছু একটা অর্থায়ন তারা করতে পারে। বর্তমান পরিস্থিতিতে তাদের হতাশা কমাতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে যোগাযোগ রাখার কথা উল্লেখ করেন তিনি। যখন নতুনভাবে আলাপ আলোচনাগুলো আবার শুরু হবে, বিশেষ করে দ্বিপাক্ষিক জয়েন্ট ওয়ার্কিং গ্রুপের যে মিটিং, সেখানে বিশেষ করে রিক্রুটিং এজেন্সির সাথে সমন্বয় করেই যদি আলাপ করা যায় যে যখন শুরু হবে আবার নতুন করে, যদি যে সেক্টরেই হোক না কেন, এই 18,000 থেকে আবার প্রাথমিক পর্যায়ে নেওয়া সম্ভব কিনা বা এদেরকে অগ্রাধিকার দেওয়া সম্ভব কিনা, এটা কিন্তু অটোমেটিক হবে না, এটা সরকারের আলাপ আলোচনা করতে হবে। তো সেটা হলে অন্তত এদের ভবিষ্যৎটা একেবারে জলাঞ্জলি যাবে না। 2024 সালের 4 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বৈঠক করেন। বৈঠক শেষে মালয়েশিয়াগামী প্রায় 18,000 কর্মীকে ভিসা দেওয়ার ব্যাপারে আশ্বাস দেন আনোয়ার ইব্রাহিম। তবে প্রায় 3 মাস পার হয়ে গেলেও এর কোনো সমাধান পাননি ভুক্তভোগী প্রবাসীরা। মাহমুদ রুবেল, বাংলা টিভি, ঢাকা।